আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি গ্রামারের প্রথম লেসনে। সো লেসনটা শুরু করার আগে আমি সবাইকে বলবো যে আমি জানি যে আপনি ইংরেজি জানেন, আপনি ইংরেজি পারেন, গ্রামার পারেন। তবে এই লেসনটা হইলো একেবারে বিগিনারদের জন্য, যারা একেবারেই প্রথম থেকে শুরু করবে তাদের জন্য। সো আমি এজন্য সবাইকে রেকমেন্ড করব যে লেসনটা দেখার আগে আপনি মনে করবেন যে আপনি ইংরেজি কিছুই জানেন না, গ্রামারের কিছুই জানেন না, কিছুই বোঝেন না। আপনি একেবারে প্রথম থেকে, একেবারে ফার্স্ট থেকে স্টার্ট করতেছেন। তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। এনিওয়ে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমি যেটা করব, আমি একটাই লিখবো। এখানে দেখেন, আমি এখানে লিখেছি s প্লাস ভি প্লাস ও। তো এখানে s হলো আপনার সাবজেক্ট, আর আপনার ভি হলো ভার্ব, আর ও হলো অবজেক্ট। এস সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট। তার মানে এই যে স্ট্রাকচারটা এস প্লাস ভি প্লাস ও মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা ফলো করিয়া ইংরেজিতে সমস্ত বাক্য গঠন করা হয়। তার মানে আপনি ইংরেজিতে যদি কোনো বাক্য গঠন করতে চান, তাহলে আপনার সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে, তারপরে অবজেক্ট লাগবে। মানে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো মুভিং ফরওয়ার্ড, আমি এটা এখন করে দেই, এটা মুছে দেই। এটা মুছে দেওয়ার পরে এখন আমরা কথা বলবো সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট তো সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যের শুরুতে যেটা থাকে ওইটি হলো সাবজেক্ট। যেমন আমি যদি লিখি আই ইট রাইস, তো এই বাক্যে প্রথমে কি আছে? আই। আর প্রথমে যেটা থাকে ওইটি হলো সাবজেক্ট। তাহলে এখানে আই হলো আপনার সাবজেক্ট। যেমন আমি আবার আরেকটা লিখি, যেমন হি গোস টু স্কুল। তো এখানে প্রথমে কি আছে? প্রথমে আছে হি, আর প্রথমে যেটা থাকে ওইটি হলো সাবজেক্ট। তার মানে এখানে হি হইলো সাবজেক্ট। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল থাকে, তাহলে ওই আর্টিকেল সহ পরবর্তীতে যেই ওয়ার্ডটা হবে ওই ওয়ার্ডটা নিয়ে সাবজেক্ট হবে। যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল সহ আর্টিকেলের পরে যে শব্দটা থাকবে ওই শব্দটা নিয়ে দুইটা একত্রিত করার পরে তারপরে ওইটা হবে সাবজেক্ট। এখন প্রথম প্রশ্ন হলো আপনার আর্টিকেল কি? আর্টিকেল কি ইংরেজিতে? এ এন ডি, এই তিনটা হলো আর্টিকেল। এর বেশি আপনার জানার দরকার নাই এই পর্যায়ে, যে এ এন ডি এই তিনটা হলো আর্টিকেল। তো কি বলছিলাম, যদি আর্টিকেল থাকে আর্টিকেল সহ পরের অংশটা নিয়ে সেটা হয় সাবজেক্ট। যেমন একটা উদাহরণ দেই, এ ডগ ইজ রানিং। এখানে প্রথমে আছে কি? এ। তা আমরা কি বললাম, প্রথমে যেটা থাকে ওইটা সাবজেক্ট, তাই না? তো সেখানে নিয়ম অনুযায়ী তো এ সাবজেক্ট হওয়ার কথা। কিন্তু আমরা পরবর্তীতে কি জানলাম, যে যদি প্রথমে আর্টিকেল থাকে, আর্টিকেল সহ তারপরে যে ওয়ার্ডটা থাকবে ওই দুইটা মিলে সাবজেক্ট হবে। তো এটা যদি আর্টিকেল হয়, তা এটার পরের ওয়ার্ডটা কি? ডগ। তাহলে এই দুইটা মিলাইয়া হবে আপনার সাবজেক্ট, এ ডগ। আবার যেমন আরেকটা বলি আমি, the cow is big। এখানে লিখলাম the cow is big। তো এখানে দেখেন দি হইলো কি? আর্টিকেল। কি? এ এন ডি, এই তিনটাকে আর্টিকেল বলা হয়। তো যেহেতু প্রথমে দি আছে, তো আর্টিকেল প্লাস তারপরের অংশটা, এই দুইটা মিলিয়ে হবে এখানে সাবজেক্ট। আরেকটা দেখাই, যেমন an apple is good for health। তো এখানে কি লিখছে? প্রথমে আছে অ্যান, তারপরে আছে অ্যাপল। তো এখানে সাবজেক্টটা কি হবে? অ্যান প্লাস অ্যাপল, অ্যান অ্যাপল, এই দুইটা মিলিয়ে সাবজেক্ট হবে। কেন? কারণ প্রথমে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল সহ তারপরের যে ওয়ার্ডটা থাকবে এই দুইটা মিলাইয়া একত্রিত সাবজেক্ট হবে। এখানে একটা জিনিস দেখার বিষয়, দেখেন এখানে আছে এ ডগ, এখানে দিলাম অ্যান অ্যাপল।
এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার আগে এ বসবো, কোনটার আগে এন বসবো? এটার একটা নিয়ম আছে। তো আমরা অতি ডিটেইলসে যাব না, আমরা শুধু এই পর্যায়ে, যেহেতু এটা বিগিনিং এবং এটা প্রথম ক্লাস, তো সেহেতু আমরা ছোট্ট করে জানবো যে কি বলছিলাম, আর্টিকেল হইল তিনটা, এ এন ডি, এই তিনটা হইল আর্টিকেল। এখন আমরা জানি ইংরেজিতে 26টা বর্ণ আছে, এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ। এই 26টা বর্ণের মধ্যে 5টা আছে ভাওয়েল। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হইল ভাওয়েল। আর বাকি যে 21টা আছে, 21টা হইল কনসোনেন্ট। এই 5টা হইল ভাওয়েল, আর বাকি যে 21টা আছে ওগুলো হলো কনসোনেন্ট। কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, হুম, ভাওয়েল থাকলে সেখানে হবে এন। আর যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে হবে এ। ভাওয়েল থাকলে এন, কনসোনেন্ট থাকলে এ। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এটা একটু মুছে নেই, এক্সকিউজ মি। যেমন ধরেন আমি লিখলাম অ্যান অ্যাপল। এখানে আছে অ্যাপল। তো অ্যাপলের শুরুতে কি আছে? এ। আর এটা কি? ভাওয়েল। কিভাবে? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হইল ভাওয়েল। তো আর ভাওয়েল থাকলে কি হয়? এন হয়। এজন্য এখানে এন বসছে। আবার এখানে লিখি এডল। তো এখানে প্রথমে কি আছে? এই শব্দটা প্রথমে আছে ডি, আর ডিটা কি? কনসোনেন্ট। আর কনসোনেন্ট থাকলে কি হয়? এ হয়। এজন্য এখানে এ হইছে। হ্যাঁ, আপাতত এর বেশি জানার দরকার নেই। তো আপাতত আমরা শুধু কি জানবো, যে যদি ভাওয়েল থাকে এন হবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ হবে। বাস, এই পর্যায়ে এর বেশি জানার দরকার নেই। তো আমরা কি কি শিখলাম যে একটা সেন্টেন্স গঠন করতে হয় কিভাবে, এস প্লাস ভি প্লাস ও। এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট। মানে একটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। আর সাবজেক্ট কি? সব বাক্যের শুরুতে যেটা বসে ওইটাই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট কি কি হতে পারে? সাবজেক্ট হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো স্থানের নাম, এগুলো হতে পারে সাবজেক্ট। আর এ, এন, ডি, এই তিনটাকে আর্টিকেল বলে। তো যদি কোনো শব্দের শুরুতে আর্টিকেল থাকে তাহলে সাবজেক্টটা কিভাবে হবে? ওই আর্টিকেলটা সহ তারপরে যে ভার্বটা থাকবে এই দুইটা মিলাইয়া তারপরে সাবজেক্ট হবে। আর আর্টিকেলের দুইটা নিয়ম বললাম। কি কি? একটা হলো এ এর নিয়ম, আর একটা হলো এন এর নিয়ম। এন এর নিয়ম কি? যে যদি কোনো বাক্যে ভাওয়েল থাকে তাহলে তার আগে এন বসে, আর যদি কনসোনেন্ট থাকে তার আগে এ বসে। বাস। এরপরে আমরা যাব, এটা আমি মুছে দেই। মুভিং ফরওয়ার্ড, গো আপ, গো আপ। মুছে দেই এটা। সাবজেক্ট। এবার আসবো রাইট ডাউন ভার্ব। এখন ভার্ব মানে কি? ভার্ব মানে হলো কাজ করা, যেটা দিয়ে কাজ করা বোঝায় ওইটাই ভার্ব। যেমন নাওয়া, খাওয়া, চলা, যাওয়া, আরো বিভিন্ন অনেক কিছু। এখন আপনাকে যদি প্রশ্ন করে, বলো তো রাস্তা কি কোনো কাজ? না, রাস্তা কাজ না। রাস্তাতে চলাফেরা করাটা কাজ। গাড়ি কি কোনো কাজ? না, গাড়িতে চড়াটা কাজ, গাড়ি চালানোটা কাজ। নদী কি কোনো কাজ? না, নদীতে নৌকা চালানোটা কাজ। গান কি কোনো কাজ? না, কিন্তু গান গাওয়াটা কাজ। আর যা কাজ তাই হলো ভার্ব। এখন অনেক ধরনের ভার্ব আছে, কিন্তু এই পর্যায়ে আমরা 3 ধরনের ভার্বের কথা জানবো। 3 প্রকার ভার্বের কথা জানবো এই স্টেজে। নাম্বার 1, auxiliary verb. Sorry for my handwriting. Number 2, modal verb. And number 3, main verb. এখন অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হইল সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি কি? এটা হইল am, is, are, was, were, have, has, had, shall, will. এই কয়টা হইল অক্সিলারি ভার্ব। এই কয়টা হইল মুখস্থ করতে হইব। কি অক্সিলারি ভার্ব কি কি? am, is, are, was, were, have, has, had, shall, will. সো কোনো জায়গায় যদি
এই কয়েকটা ভার্বের যে কোনো একটা বোঝা যায় কিংবা দেখা যায় তাহলে বুঝতে হবে যে এটা অক্সিলারি ভার্ব। এরপরে আসি আমরা এটা মুছে দেই মেজর দিয়ে। অক্সিলারি ভার্বের পরে এবার আসবো আমরা মডেল ভার্ব। মডেল ভার্ব কি কি? ক্যান, কুড, শুড, উড, মে, মাইট। কাকে বলে জানার দরকার নাই, শুধু মনে রাখতে হবে ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এই কয়টাকে মডেল ভার্ব বলে। তো কোনো জায়গায় যদি আপনি দেখেন ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এর যে কোনো একটা দেখেন, তার মানে আপনি ওটা ধরে নিতে হবে যে এটা মডেল ভার্ব। তো আমরা জানলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এই কয়টা হলো অক্সিলারি ভার্ব, আর ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এই কয়টা হলো মডেল ভার্ব। এই দুইটা জিনিস, এই অক্সিলারি আর মডেল ভার্ব ছাড়া বাকি যে ভার্বগুলো থাকবে সবগুলাই হলো মেইন ভার্ব। মানে আপনি কোনো জায়গায় যদি একটা ভার্ব দেখেন, আপনি প্রথমে এই চিন্তা করবেন যে এখানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল আছে। যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব। তারপরে যদি না থাকে তাহলে দেখবেন সেখানে কি ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এই কটার কোনো একটা ভার্ব আছে। যদি না থাকে তাহলে সেটা হবে কি ভার্ব? সেটা হবে যদি থাকে ওটা মডেল ভার্ব। আর এই দুইটার একটাও যদি না থাকে তাহলে সেটা হবে আপনার কি ভার্ব? সেটা হবে আপনার মেইন ভার্ব। এখন একটা উদাহরণ দেই, দেওয়ার আগে এটা মুছে দেই। উপরের দিকে অক্সিলারি, মডেল ভার্ব, মেইন ভার্ব। যেমন একটা উদাহরণ দেই, আই অ্যাম ইটিং রাইস। এখানে সাবজেক্ট কোনটা? আই। কেন? প্রথমে যেটা থাকে ওইটা সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পর কি থাকে? ভার্ব। সাবজেক্ট পর কি আছে? এম। তাহলে ভার্বটা কি? এম। আর এম কোন ভার্ব? এম হলো অক্সিলারি ভার্ব। কেন? কারণ আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এটা হলো অক্সিলারি ভার্ব। তো যেহেতু এখানে এম আছে, এম হলো অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে দেখেন আছে কি? ইটিং। তাহলে ইটিং কি ভার্ব? এটা অক্সিলারি হলে ইটিং হলো মেইন ভার্ব। ইটিংটা হলো মেইন ভার্ব। যেমন আরেকটা দেখি আমি, he had gone to school. he had gone to school। তো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হলো হি। কেন? কারণ যেটা প্রথমে থাকে ওইটা হলো সাবজেক্ট। আর সাবজেক্টের পর কি থাকে? সাবজেক্টের পর ভার্ব থাকে। সাবজেক্ট পর কি আছে? হ্যাড। তাহলে হ্যাডটা কি? হ্যাডটা হলো হেডটা হইলো অক্সিলারি ভার্ব। কেন? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এগুলো হলো অক্সিলারি ভার্ব। যেহেতু হেড আছে তার মানে হেড হইলো আপনার অক্সিলারি ভার্ব। তাহলে গন কি? গন হইলো আপনার মেইন ভার্ব। ঠিক আছে? তারপরে একটা এবার মডেল ভার্বের এটাই। এবার মডেল ভার্বের যেমন আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট। তো এখানে সাবজেক্ট কোনটা? আই। কেন? প্রথমে যেটা থাকে ওইটা সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর যা থাকে সেটা হলো ভার্ব। সাবজেক্টের পর কি আছে? ক্যান। তাহলে ভার্ব হলো ক্যান। এখন ক্যান কি ভার্ব? ক্যান হইলো আপনার মডেল ভার্ব। কেন? আমরা জানি ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এগুলো হলো মডেল ভার্ব। তো যেহেতু এখানে ক্যান আছে সেগুলো এটা হলো মডেল ভার্ব। তাহলে ডুটা কি? ডুটা হলো আপনার মেইন ভার্ব। যেমন আরেকটা দেখাই, হি শুড গো হোম। তাহলে এটা সাবজেক্ট কি? প্রথমে আছে হি হলো সাবজেক্ট। তো সাবজেক্টের পর কি থাকে? ভার্ব। তাহলে ভার্বটা কি? শুড। আর শুডটা কোন ভার্ব? মডেল ভার্ব। কেন? আমরা পড়েছি এম, ইজ, আর, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এগুলা হলো মডেল ভার্ব। তো যেহেতু এখানে শুড আছে তাহলে শুডটা হবে আপনার মডেল ভার্ব। তাহলে গোটা কি? গোটা হলো আপনার মেইন ভার্ব। এখন আসি একটা ফান পার্টে, একটা মজার পার্টে। একটা মজার পার্টে। এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজার এই জিনিসটা। সেটা হলো আমরা বললাম যে আপনাদের যে অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড,
শ্যাল উইল এগুলা হইল অক্সিলারি ভার্ব। তো এখানে মনে রাখতে হবে am, is, are, was, were এগুলার পরে V1 প্লাস ing have, has, had এটার পরে V3 shall, will, V1 model verb এটা হলো V1 তার মানে আপনার am, is, are, was, were এটার পরে হবে V1 প্লাস ing, have, has, had এর পরে V3 আর shall, will এটার পরে হবে V1 আর যে মডেল ভার্ব আছে তারপরে হবে আপনার V1। এখন কথা হইলো যে V1 জিনিসটা কি, V2 জিনিসটা কি, V3 জিনিসটা কি, এটা এখানে প্রশ্ন। কারণ একটা ভার্বের তিনটা রূপ থাকে, একটা হলো এই রূপকে ইংরেজিতে বলা হয় আপনার ফর্ম, একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর একটা হলো আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্বের এই তিনটা ফর্ম থাকে, এই তিনটা ফর্মে এটা বলা হয় যে ভার্বের রূপ। আর এই রূপগুলোকে কি করা হয় যে V1, V2, V3 এটা দিয়ে প্রকাশ করা হয় অনেক সময়। আবার অনেকে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বলে, অনেকে আবার V1, V2, V3 বলে। তো V1 হলো যেটা প্রেজেন্ট ফর্ম ওইটা হলো আপনার V1, আর যেটা পাস্ট টু ওইটা হলো V2, আর যেটা পাস্ট পার্টিসিপল ওইটা হলো V3। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, সেটা হলো যেমন লিখলাম গো, went, gone। এখানে গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, গন হলো পাস্ট পার্টিসিপল। তো এটাকে বলা হয় V1 মানে প্রেজেন্ট ফর্ম। এটাকে আবার বেস ফর্মও বলা হয়, বেস ফর্ম বা V1 বা প্রেজেন্ট ফর্ম। আর ওয়েন্ট এটা হলো পাস্ট ফর্ম, এটাকে বলা হয় আপনার V2। আর গন এটা হলো পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হয় V3। আপাতত এর বেশি জানার দরকার নেই, আপাতত জানতে হবে যে একটা ভার্বের তিনটা রূপ থাকে, একটা হলো V1, একটা হলো V2, একটা হলো V3। V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট ফর্মে অনেক সময় আবার বেস ফর্মও বলা হয়। তো আবার একটু করি, আমরা ক্যাচ আপ করি যে কি শিখলাম, যে আমরা শিখলাম যে am, is, are, was, were এটার পরে V1 প্লাস ing মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing যোগ হবে। আর have, has, had এর পরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, shall, will এর পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মডেল ভার্বের পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা এবার আমরা উদাহরণ দিই, এগুলা যে শিখলাম, এগুলা যে জানলাম, এবার উদাহরণ দিয়া দেখি কি হয়। একটু মুছে নেই জিনিসগুলা, come on, here, just close it, okay, just write down I am eating rice। কি বলছিলাম যে প্রথমে যেটা থাকে ওইটা সাবজেক্ট, প্রথম কি আছে আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে যেটা থাকে ওইটা হলো ভার্ব, সাবজেক্টের পরে কি আছে এমটা হলো ভার্ব। এখন এমটা কোন ভার্ব, আমরা এমটা হলো অক্সিলারি ভার্ব। কেন, am, is, are, was, were, have, has, had, shall, will এগুলা হইলো অক্সিলারি ভার্ব। যেহেতু এম আছে, এম হইলো অক্সিলারি ভার্ব। আর আমরা কি পড়েছি তাহলে, এটা অক্সিলারি ভার্ব হইলে এটা কি, এটা হইলো মেইন ভার্ব। আর কি বললাম আমরা, am, is, are, was, were এটার পরে কি হয়, ভার্বের সাথে ing যোগ হয়। এই যে দেখেন এখানে eat প্লাস ing, eating, eat প্লাস ing, eating। তো ইট হইলো আপনার V1 বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এটার সাথে যুক্ত হয়েছে কি ing, এই জন্য হয়েছে ইটিং। এই জন্য এখানে আছে যে I am eating। কেন, কারণ am, is, are, was, were, have, has, had, shall, will এটার পরে কি হয় ing হয়। আর ing এর উচ্চারণটা ইং হয়।
আইএনজির উচ্চারণ ইং। যেমন আপনি যদি ইটের সাথে আইএনজি যোগ করেন ইট ইং, ইটিং। রাইটের সাথে আইএনজি যোগ করলে রাইট ইং, রাইটিং। রিডের সাথে আইএনজি যোগ করলে রিড ইং, রিডিং। আইএনজির উচ্চারণটা ইং হয়, ঠিক আছে? তো এটা হইলো যে অ্যামিজার ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড। অ্যামিজার ওয়াজ ওয়্যার এটার পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আরেকটা কি পড়লাম, এটা একটু মুছে নেই। উপস, এটা হয়ে গেল। তারপরে কি পড়লাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের V3, আর V3 মানে পাস্ট পার্টিসিপল। এখানে লিখি আই হ্যাভ EATEN, ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে সাবজেক্ট কি আই, তারপরে ভার্ব কি হ্যাভ। তো হ্যাভটা কোন ভার্ব, হ্যাভটা অক্সিলারি ভার্ব। কেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এগুলো অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি হইলে এটা কি, এটা হইলো মেইন ভার্ব। আর এটা কি জানি আমরা, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই যে ইট, ইটটা হইলো আপনার V3 মানে পাস্ট পার্টিসিপল। ইট অ্যাট ইটেন, এই ইটটা হইলো পাস্ট পার্টিসিপল। তারপর আরেকটা যেমন দেখাই, উপস, এখানে লিখি, যদি লিখলাম হি উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার। তো এখানে দেখেন সাবজেক্ট হলো হি, ভার্বটা হলো কি উইল, কোন ভার্ব, অক্সিলারি ভার্ব অবভিয়াসলি। তাহলে এটা কি, এটা হলো মেইন ভার্ব। আর কি বললাম, শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মানে V1। হ্যাঁ, তো এই গোটা হলো প্রেজেন্ট ফর্ম। কেন, গো, ওয়েন্ট, গন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। উইল প্রেজেন্ট ফর্ম গো, এই জন্য এখানে গো হয়েছে, প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো আবার বলতেছি যে অ্যামিজার, ওয়াজ ওয়্যার এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার পরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয়। আর শ্যাল উইল এটার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আপনি যদি এগুলা এখন মনে রাখেন, এগুলা যখন এখনই করেন, পরবর্তীতে আপনি যখন ইয়া করবেন, কি বলে, রাইট ফর্ম অফ ভার্ব, ওই সময়ে যখন আপনাকে এগুলা শেখানো হবে তখন আপনার কাছে ওগুলা খুবই সহজ মনে হবে। কারণ দেখেন এগুলা একটার সাথে আরেকটা রিলেটেড। তো যেটার সাথে যেটা রিলেটেড ওইটা যদি আপনি তখনই শিখে ফেলান, পরবর্তীতে আপনার জন্য ওইটা, আপনাকে ওইটার জন্য কিন্তু এক্সট্রা সময় ব্যয় করতে হইতেছে না। দেখেন রাইট ফর্ম অফ ভার্বের অনেক নিয়ম আছে, অনেকগুলা নিয়ম আছে, যেগুলা বেসিক্যালি আপনি যখন সেন্টেন্স শিখবেন কিংবা যখন আপনি সাবজেক্ট ভার্ব এগুলা নিয়ে আপনি কথা বলবেন, এগুলার মধ্যে সবকিছু আইসা পড়ে। তো ওই সময় যদি আপনি একটু কষ্ট করে, আপনি একটু বুঝছা, একটু টেকনিক খাটাইয়া ওই একই সময় যদি ওইগুলা শিখে ফেলান, তাহলে আপনার ওই পরবর্তীতে এত সময় ব্যয় করা লাগতেছে না। ঠিক আছে? তো এনিওয়ে, আমরা পরেরটা শুরু করি। পরেরটা কি বলছিলাম, যে মডেল ভার্বের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। যেমন আই ক্যান ডু ইট, আর ডু, ডিড, ডান। এটা হলো V1 প্রেজেন্ট ফর্ম, এটা হলো V2 পাস্ট ফর্ম, এটা হলো V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, ক্যান, ক্যানটা কি মডেল ভার্ব। আর মডেল ভার্বের পরে কি হয়, মডেল ভার্বের পরে V1 হয়। V1টা কি ডু, এই যে এর জন্য এখানে ডু হয়েছে, আর এই ডুটা হলো মেইন ভার্ব। আবার আরেকটা দেখাই, যে দে মাইট কাম, দে মাইট কাম। তো এখানে সাবজেক্ট হলো দে। কেন, প্রথমে যেটা থাকে ওইটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যেটা থাকে ওইটাই হলো ভার্ব। সাবজেক্টের পরে কি আছে, এটা, এটা হলো ভার্ব। আর এখন এটা কি ভার্ব, এটা হলো মডেল ভার্ব। কেন, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এগুলা হইলো মডেল ভার্ব। তো যেখানে এখানে মাইট আছে এটা হইলো মডেল ভার্ব। আর মডেল, এক্সকিউজ মি, আর মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর এটা কি, কাম, কামটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিভাবে দেখাইতেছি আমি, এটা হলো আপনার কাম, কেম, খাম। ঠিক আছে, এটা হলো V1, V2, V3। কাম, কেম, কাম। তো কামটা হইলো প্রেজেন্ট ফর্ম,
এই দেখছেন এখানে প্রেজেন্ট ফর্ম হয়েছে দে মাইট কাম, এটা হলো মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এটা মডেল ভার্ব আর এটা হলো আপনার মেন ভার্ব। এই তো বেসিক্যালি এটাই এখানেই, দ্যাটস ইট। এরপরে এরপরে এটা এখন মুছে দেই এইভাবে। তো আজকের এই লেসন এ পর্যন্তই। এখানে আবার এখন আরেকটু বলি আমি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও এখানে আরেকটু বলেই আমি শেষ করে দিব। এনিওয়ে বাকিটা সামনের ক্লাসে বলা হবে। সামনের ক্লাসে আবার এগুলা সব ক্যাচ আপ করা হবে, ওই ক্যাচ আপের টাইমে বাকি জিনিসগুলা আবার বলা হবে। তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অথবা আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে নিচে করতে পারেন আপনার সকল ধরনের মন্তব্য এবং সকল ধরনের রেকমেন্ডেশন। খুবই I mean I'll appreciate everything whatever you say or whatever you want to say, no problem. সো সকলে ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।